আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সি ড্রামা মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েনের সিজন 2। এপিসোডের স্টার্টিংয়ে আমরা খবরের হেডলাইন দেখি, যেখানে ফ্যাং আর জায়কির বিয়ে হচ্ছে। জায়কি ফ্যাংয়ের সাথে ওর কীভাবে 2018-তে দেখা হয়েছিল, যখন জায়কি কেপটাউন নামের একটি প্ল্যানেট থেকে পৃথিবীতে আসে। তারপরে ধীরে ধীরে ওদের দুজনের মধ্যে ভালোবাসা ও তারপরে বিয়ে, এই সমস্ত কথা মনে করতে থাকে। তারপরে ওয়েডিং সেরিমনি শুরু হয়, যেখানে ফ্যাং জায়কিকে সেই আংটি পরায় যে পাথরটা জায়কির বডি থেকে বেরিয়ে ফ্যাংয়ের কাছে এসেছিল, যখন জায়কি ফ্যাংয়ের জীবন বাঁচিয়েছিল। তারপরেই ওরা একে অপরকে কিস করে, আর তখনই ওরা নোটিস করে যে ওখানে সময় থেমে গেছে, যেটা দেখে ওরা বুঝতে পারে যে জায়কিকে নিয়ে যাওয়ার জন্য ওর প্ল্যানেট থেকে লোক এসে গেছে। তারপরেই কুবরিকে কেউ হাওয়ার মধ্যে ওপরে তুলে নেয়। ফ্যাং জায়কির হাত ধরে ওকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু জায়কিকেও ওই স্পেসশিপের মধ্যে টেনে তুলে নেয়। পরের সিনে আমরা জায়কিকে দেখি, যে কিনা ওর এবং ফ্যাংয়ের সাথে কাটানোর সমস্ত মুহূর্তের স্মৃতিগুলোকে নিজের ওয়েডিং রিংয়ের মধ্যে রেখে দেয়, কারণ ওর ভয় ছিল যে কেপটাউনের লোকেরা ওর স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারে। এদিকে কেপটাউনের লোকেরা জায়কিকে নিয়ে ভাবতে থাকে যে ওর সাথে কি করা যায়। আর তখনই ওখানে থাকা একজন বলে যে আমাদের জায়কিকে আবার পৃথিবীতে পাঠানো উচিত, আর ফ্যাং যেই হরমোন এলিমেন্টটি তৈরি করে সেই ব্যাপারে আমাদের খোঁজ নেওয়া দরকার, কারণ ওটা আমাদের প্ল্যানেটের জন্য বিপজ্জনক হতে পারে, যেটাতে সবাই রাজি হয়ে যায়। তারপরেই লোকটি জায়কির কাছে গিয়ে ওর সমস্ত স্মৃতি মুছে ফেলে, আর সেই স্মৃতিগুলোর জায়গায় অন্য স্মৃতি দিয়ে দেয়, যেখানে ফ্যাং ওর হাজব্যান্ড হলেও জায়কি এবং ওর প্ল্যানেটের জন্য ও একজন এনিমি। যেখানে লোকটি এমনভাবে দেখাচ্ছে যেন লোকটি এই সব কিছু জায়কির ভালোর জন্যই করছে, আর এদিকে কুবরিকেও ও একটি সুন্দর মেয়েতে পরিণত করে দেয়। তারপরেই কুবরি ও জায়কি স্পেসশিপে করে পৃথিবীর দিকে যাচ্ছে, যেখানে জায়কি কুবরিকে এরকম দেখে অবাক ছিল। জায়কি কুবরিকে এটা বলে যে ও ফ্যাংকে খুব হেট করে। জিউবু ওকে জিজ্ঞাসা করে, তুমি এই আংটিটি কেন পরে আছো? তখন জায়কি ওকে বলে যে এটা হরমোন কালেক্টর। তারপরে স্পেসশিপটি যখন পৃথিবীর দিকে প্রবেশ করে, তখন স্পেসশিপটি ভাঙতে শুরু করে, যার ফলে জিউবু ও জায়কি আলাদা হয়ে যায়। এরপরে আমরা ফ্যাংকে দেখি, যে কিনা ওর অ্যাসিস্ট্যান্টের সাথে অফিসে যাচ্ছিল, আর ওখানেই জায়কি নিচে পড়ে যাচ্ছিল, আর তখনই ও নিজেকে পাওয়ার ইউজ করে কন্ট্রোল করে নেয়, কিন্তু ওর ওয়েডিং ড্রেসটি সাইডে থাকা একটি রডের মধ্যে আটকে যায়, আর তখনই ফ্যাংয়ের নজর ওর দিকে যায়। জায়কি নিচে পড়ে যাচ্ছিল, আর তখনই ফ্যাং ওকে বাঁচিয়ে নেয়, যার ফলে জায়কি ওর ওপরেই পড়ে যায়। তারপরে দুজনে একে অপরের দিকে দেখতে থাকে। তখনই জায়কি ফ্যাংকে স্মেল করতে থাকে, কারণ এখনো পর্যন্ত ও ফ্যাংয়ের বডি থেকে হরমোনের গন্ধ পাচ্ছিল, কিন্তু এর ফলে ফ্যাং আনকমফোর্টেবল হয়ে যায় ও জায়কিকে নিজের ওপর থেকে সরাতে থাকে, কিন্তু জায়কি তাতেও থামে না। এখানে আমরা বুঝতে পারি যে ফ্যাং এখন জায়কিকে আর চিনতে পারছে না, আর তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট হান আসে, আর ওদের দুজনকে এভাবে দেখে, যার ফলে ফ্যাং এম্বারেস ফিল করে এবং জায়কিকে ওর ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। জায়কি এটা ভাবতে থাকে যে আমি ওর ওয়াইফ, কিন্তু ও এমনভাবে দেখাচ্ছে যেন ও আমাকে চিনতেই পারছে না। পরের সিনে আমরা একটা ইভেন্টে ফ্যাংকে যেতে দেখি, যেখানে সমস্ত মেয়েরা ওর জন্য পাগল ছিল, আর ওখানে জায়কিও চলে আসে। ইভেন্টের হোস্ট ফ্যাংকে জিজ্ঞাসা করে, আপনি কি এখনও সিঙ্গেল আছেন? উত্তরে ফ্যাং হ্যাঁ বলে, আর তারপরে যখন ফ্যাংকে জিজ্ঞাসা করা হয় যে ওর কেমন মেয়ে পছন্দ, তখন ও জায়কির ঠিক উল্টো বিবরণ দেয়, যেটা শুনে জায়কি রেগে যায় এবং স্টেজের মধ্যে গিয়ে অ্যানাউন্স করে যে জায়কি ফ্যাংয়ের ওয়াইফ, যেটা শুনে ফ্যাং অবাক হয়ে যায়। কিন্তু ওখানে থাকা আরও অনেক মেয়েরা ওয়েডিং ড্রেস পরে বলে যে আমরাও ফ্যাংয়ের ওয়াইফ, যার ফলে জায়কি কনফিউজ হয়ে যায়। ফ্যাং অ্যাসিস্ট্যান্ট হানকে জায়কিকে কন্ট্রোল করার কথা বলে। অ্যাসিস্ট্যান্ট হান যখন জায়কির সাথে কথা বলছিল, তখন জায়কি ইরিটেট হয়ে যায় এবং টাইমকে থামিয়ে দেয়, কিন্তু ফ্যাং সময়ের সাথে থামে না, আর সবাইকে এভাবে থেমে থাকতে দেখে ও কনফিউজ হয়ে যায়। জায়কি ওর কাছে যায় এবং হরমোন কালেক্ট করার চেষ্টা করে, যার ফলে ও ফ্যাংকে টাচ করতে থাকে, আর তখনই ও দেখে যে ফ্যাং নড়াচড়া করতে পারছে। এটা দেখে জায়কি অবাক হয়ে যায়,
আর তখনই ও ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে ফ্যাংয়ের সৎ মা এটা জেনে খুব দুঃখী হচ্ছিল যে ফ্যাংকে অফিসের সিইও বানিয়ে দেওয়া হয়েছে। আর তখনই ওর কাছে ওর ছেলে ফ্যাংলির কল আসে। ফ্যাংলি ওর মাকে বলে যে ও ওর বন্ধুদের সাথে স্টারবাকে এসেছে, কিন্তু আমরা দেখতে পাই যে ও এয়ারপোর্টের মধ্যে রয়েছে আর ও বাড়ি ফিরে আসছে। এদিকে আমরা জিউবুকে এয়ারপোর্টে শুয়ে থাকতে দেখি, যেখানে দুটো পুলিশ অফিসার ওর কাছে এসে ওকে জাগিয়ে তুলে এবং ওকে জিজ্ঞাসা করে। জিউবু নিজের সিস্টেম চেক করে, আর তখন ও জানতে পারে যে যদি ওর কাছে দেখানোর জন্য কোনো আইডি না থাকে তাহলে পুলিশ ওকে জেলে ভর্তি করে দেবে, যেটা জেনে ও ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে। তখনই আমরা ফ্যাংলিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি, যেটা দেখে ও ভাবে যে পুলিশগুলো ওর দিকে দৌড়ে আসতেছে, যেটা দেখে ও ভয় পেয়ে পালাতে থাকে। দৌড়তে দৌড়তে ফ্যাংলি এক জায়গায় এসে লুকিয়ে পড়ে, সেখানে আগে থেকেই জিউবু লুকিয়েছিল। তখন ও বুঝতে পারে যে পুলিশ ওর পেছনে না, বরং জিউবুর পেছনে পড়েছে। তারপরে যখন পুলিশ ওদেরকে ধরতে আসে তখন ওরা দুজনেই একসাথে ওখান থেকে পালাতে থাকে আর এক জায়গায় এসে দুজনেই লুকিয়ে যায়। এখানে জিউবু ফ্যাংলির অনেক কাছে দাঁড়িয়ে থাকে, যার ফলে জিউবু ফ্যাংলির হরমোন স্মেল করতে পারছিল। তখন ফ্যাংলি পুলিশকে চেক করে। এদিকে তখন জিউবু একটা কচ্ছপে পরিণত হয়ে যায়। ফ্যাংলি পেছন ঘুরে দেখে, তখন ওখানে জিউবুকে দেখতে পায় না, আর তার জায়গায় একটা কচ্ছপ দেখে ও খুব কনফিউজ হয়ে যায়। এদিকে আমরা জায়কিকে ফ্যাংয়ের বাড়িতে দেখি, যে কিনা হরমোনের ব্যাপারে আরও অনেক কিছু জানার জন্য এসেছে। ও নিজের পাওয়ার ইউজ করে সব জায়গায় হরমোন এলিমেন্ট খুঁজতে থাকে, কিন্তু ও কিছুই পায় না। আর তখনই আমরা দেখি যে ফ্যাং ওর বাড়ি ফিরে এসেছে, যেটা বুঝতে পেরে জায়কি পর্দার পেছনে লুকিয়ে পড়ে। ফ্যাং রুমের মধ্যে এসেই প্রথমেই জানালার পর্দাগুলোকে সরিয়ে ফেলে, যার ফলে জায়কি ওখান থেকে সোজা ফ্যাংয়ের আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু ওখানে ও হরমোনের খুব স্ট্রং স্মেল পায়, আর তখনই ও দেখে যে ফ্যাং ওর কাপড় চেঞ্জ করছে, যেটা দেখে জায়কি ওর দিকে অ্যাট্রাকটিভ ফিল করে। তারপরে যখন ফ্যাং চান করতে যায় তখন জায়কি হরমোনের আরও স্ট্রং স্মেল পায়, তাই জন্যে ও এক সাইড থেকে ওকে দেখতে থাকে। আর তখনই ওর মনে পড়ে যে ও এখানে একটা মিশনে এসেছে। তারপরেই ও বাইরে গিয়ে পুরো বাড়িটির মধ্যে এলিমেন্ট সার্চ করতে থাকে, কিন্তু ও কোথাও এলিমেন্ট খুঁজে পায় না। এদিকে যখন ফ্যাং রুমের মধ্যে প্রবেশ করে তখন জায়কি লুকিয়ে পড়ে। ফ্যাং যখন ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে তখন জায়কি রুমের চারিদিকে এলিমেন্ট খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন ও ফ্যাংয়ের কাছে আসে তখন ফ্যাং ওকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরে এবং ওকে নিয়েই ঘুমিয়ে পড়ে। জায়কি ওকে সরানোর চেষ্টা করে, কিন্তু ও সরে না। ফাইনালি জায়কি ফ্যাংয়ের সাথেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন ফ্যাং ঘুম থেকে ওঠে তখন ও দেখতে পায় যে জায়কি ওর পাশে শুয়ে আছে এবং ওকে টাচ করছে, যেটা দেখে ফ্যাং শক হয়ে যায় আর জায়কিকে বিছানা থেকে নিচে ঠেলে ফেলে দেয়। আর ওকে জিজ্ঞাসা করে যে ও এখানে কেন এসেছে আর কি করছে এখানে। জায়কি নিজের পরিচয় দেয়, কিন্তু ফ্যাং তখনও কনফিউজ ছিল। ফ্যাং ওকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাড়ির ভেতরে কি করে এলে? জায়কি রেগে যায় আর ওকে বলে যে তুমি আমার সমস্ত জিনিসপত্র সরিয়ে দিয়েছো আর এমনভাবে থাকছো যেন তুমি আমাকে চেনোই না, তুমি একজন ব্যাচেলার, তুমি অনেক আজব। জায়কির এমন কথাবার্তা শুনে ফ্যাং কনফিউজ হয়ে যায়, আর তারপরে ও ফ্যাংয়ের কাছে এলিমেন্টস চায়। আর তখন ফ্যাং বলে, আমি এক্ষুনি পুলিশকে কল করছি আর বলছি যে তুমি না বলে কারোর বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। তখন জায়কি ওকে বলে যে পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমরা দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর এটা বলে ওখান থেকে জায়কি চলে যায়। জায়কি যখন বাইরে যায় তখন ও জিউবুকে দেখতে পায় আর ওকে হাতে তুলে নেয়, যেখানে জিউবু ওকে বলে যে স্পেসশিপ ক্র্যাশ হয়ে যাওয়ার জন্য ওর সিস্টেমে কিছু প্রবলেম হয়ে গেছে, যার ফলে ও আর হিউম্যান ফর্মে আসতে পারছে না এবং আজকে ডেটটাও অন্য দেখাচ্ছে। জায়কি ওকে বলে যে ডেট 2021 হবে। এর কারণ হচ্ছে জায়কি আর ফ্যাংয়ের দেখা 2018-তে হয়েছিল, কিন্তু যখন ওরা দুজনে বাইরে এসে দেখে তখন ওরা বুঝতে পারে যে সত্যি এটা 2018, মানে ওদের স্পেসশিপ ক্র্যাশ হয়ে যাওয়ার ফলে ওরা ভুল করে 2018-তে পৌঁছে যায়। আর তখনই জায়কি বুঝতে পারে যে ফ্যাং ওকে কেন চিনতে পারছে না, কারণ এখনও পর্যন্ত ওদের দেখাই হয়নি। পরের সিনে আমরা ফ্যাংকে দেখি, যে কিনা ওর অফিসে গিয়ে মিস্টার হানকে জায়কির ব্যাপারে খোঁজ খবর নিতে বলে।
তখন হান ওকে বলে যে জায়কি নামের কোনো মেয়ের সাথে ওর আগে পরিচয় হয়নি, যেটা শুনে ফ্যাং কনফিউজ হয়ে যায় আর মিস্টার হানকে ও জায়কির ব্যাপারে যতটা সম্ভব খোঁজ খবর নিতে বলে। এদিকে জায়কি আর জিউবু মিস চাইয়ের ক্যাফেতে আসে, যেখানে মিস চাই ওদেরকে চিনতে পারে না। যখন মিস চাই ওদের জন্য বরফ নিয়ে আসে তখন জায়কি সময় থামিয়ে দেয় আর বরফের ওপর জিউবুকে ও রেখে দেয়, যার ফলে ও আবার হিউম্যান ফর্মে চলে আসে। মিস চাই যখন পেছন ঘুরে ওকে দেখে তখন চমকে যায় এবং কনফিউজ হয়ে যায়। তারপরে জায়কি আর জিউবু দুজনে কথা বলতে থাকে। জায়কি জিউবুকে ওদের প্ল্যানেটে সিগন্যাল পাঠানোর জন্য বলে। জিউবু সিগন্যাল পাঠিয়ে দেয়, কিন্তু সিগন্যালটি তখনও ওদের প্ল্যানেটে পৌঁছয়নি, যেটা দেখে দুজনে খুব কনফিউজ থাকে, কারণ যতক্ষণ না ওদের প্ল্যানেট থেকে কোনো উত্তর আসে ততক্ষণ ওরা ওখানেই ফেঁসে থাকবে। জায়কি বলে এটা 2018, মানে ফ্যাং আর আমার এখনও দেখা হয়নি, আর ওই এলিমেন্টটাও এখনও পর্যন্ত ডেভেলপমেন্ট হয়নি, তাহলে আমরা কি করে কালেক্ট করব? আর তখনই জিউবু ওর নজর আংটির দিকে যায়, যার মধ্যে কিছুটা হরমোন কালেক্ট হয়ে গিয়েছিল, যেটা দেখে ওরা খুব অবাক হয়ে যায়। আর তখন ওরা বুঝতে পারে যে এটা নিশ্চয়ই তখন হয়েছে যখন ফ্যাং ওর কাছে এসেছিল, কারণ ওই একমাত্র মানুষ ছিল যার এতটা কাছাকাছি জায়কি গিয়েছিল যখন থেকে ওরা পৃথিবীতে এসেছে। তারপরে ওরা এটা সিদ্ধান্ত নেয় যে আরও হরমোন কালেক্ট করবে, যার জন্য ওরা ক্যাফেতে থাকা অন্য ছেলেদের কাছে যায়। আর তারপরে জায়কি তাদের কাছে আজব আজব কাণ্ড করে এলিমেন্ট কালেক্ট করার চেষ্টা করে, কিন্তু এলিমেন্ট কালেক্ট হয় না। মিস চাই ওদের দুজনকে দেখে খুব রেগে যায়, কারণ ওদের জন্য কোনো কাস্টমার এই ক্যাফেতে আসছিল না। আর তারপরেই যখন মিস চাই ওদেরকে চা খাওয়ার জন্য পে করতে বলে, তখন ওদের কাছে কোনো পয়সা না থাকায় মিস চাই ওদের দুজনকে নিয়ে কিচেনে যায় আর ওদেরকে দিয়ে বাসন পরিষ্কার করায়, যেখানে দুজনে কথা বলতে বলতে এটা সিদ্ধান্ত নেয় যে জায়কি ফ্যাংয়ের কাছে যাবে এবং হরমোন কালেক্ট করবে। তারপরে যখন মিস চাই ওখানে আসে, ওরা দুজনেই ওখান থেকে অদৃশ্য হয়ে যায়, যেটা দেখে মিস চাই অজ্ঞান হয়ে যায়। তারপরে দুজনে পার্কিং লটে পৌঁছে যায়, যেখানে জায়কি ফ্যাংকে খুঁজতে থাকে। ফ্যাং যখন ওর কাছে আসে তখন ও আজব আজব বিহেভ করতে থাকে, ফ্যাংয়ের কাছ থেকে হরমোন কালেক্ট করার চেষ্টা করে, কিন্তু এইবার ও হরমোন কালেক্ট করতে পারে না। ফ্যাং ওরকম আজব আজব কাণ্ড দেখে ওখান থেকে চলে যায়। জায়কি কনফিউজ হয়ে যায়। তখন ও একটি গাড়ি দেখতে পায় যেটা কিনা সোজা ফ্যাংয়ের কাছাকাছি চলে আসে, যেটাতে ফ্যাংয়ের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আর তখনই জায়কি ওখানে গিয়ে ফ্যাংকে বাঁচিয়ে নেয়, যার ফলে দুজনে একে অপরের দিকে দেখতে থাকে। আর তখন জায়কি লক্ষ্য করে যে এই রকম পরিস্থিতিতে ফ্যাংয়ের বডি থেকে হরমোন বেরিয়ে আসে এবং ওর আংটির মধ্যে কালেক্ট হয়ে যায়, যেটা দেখে জায়কি খুব শক হয়ে যায়। আর এখানেই আমাদের এপিসোড শেষ হয়। এপিসোডের স্টার্টিংয়ে আমরা দেখি জায়কি ফ্যাংকে ধরে রেখেছে। কিছুক্ষণ পর জায়কি ফ্যাংকে ধরে রাখতে পারে না, যার ফলে ওরা দুজনেই ওখানে পড়ে যায়। তারপরেই জায়কি ফ্যাংয়ের হরমোন স্মেল করতে থাকে আর খুশি হতে থাকে। ফ্যাং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ও থামে না, যার ফলে ফ্যাং ইরিটেট হতে থাকে আর জায়কিকে বলে যে আমি এবারে পুলিশ ডাকবো। তখন জায়কি বলে হ্যাঁ ডেকে নাও, কিন্তু ফ্যাং যখন পুলিশকে কল করার জন্য ফোনটা বের করছিল তখন জায়কি ফ্যাংয়ের ফোনটা নিজের পাওয়ার ইউজ করে ফেলে দেয় আর ওখানে জিউবুকে নিয়ে পালিয়ে যায়। দুজনে বাইরে আসে আর জায়কি জিউবুকে বলে যে ফ্যাংয়ের বডি থেকে হরমোন তখনই বের হয় যখন ওর হার্টবিট ফাস্ট হয়, ওর বডির টেম্পারেচার বেড়ে যায়, খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলে ও, আর ওর বডিতে সেন্সেশন হয়। এগুলো শুনে জিউবু তার সিস্টেমে চেক করে আর ওকে বলে যে এটা তখনই হয় যখন ফ্যাং শক পায় বা ভয় পায়। তারপর ওরা দুজনে ফ্যাংয়ের অফিসে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটির চেকিংয়ের জন্য ওরা ভেতরে প্রবেশ করতে পারে না। তাই জিউবু নিজের সিস্টেমে চেক করে ফ্যাংয়ের বাড়ির পাশে বাড়ি খুঁজতে থাকে, যেখানে ওরা দেখতে পায় যে ফ্যাংয়ের বাড়ির পাশের ফ্ল্যাটটাই খালি আছে। পরের সিনে আমরা দেখি যে ওরা দুজনে নিজের গেট আপ চেঞ্জ করে ফ্যাং যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ে পৌঁছে যায়। বিল্ডিংয়ে ওরা ম্যানেজারকে না দেখতে পেয়ে জিউবু তাড়াতাড়ি করে কম্পিউটারে নিজের আর জায়কির ফেক আইডির বাড়ির আসল ওনারের জায়গায় লাগিয়ে দেয়। তারপর যখন ম্যানেজার এসে চেক করে তখনও দেখতে পায় যে জায়কি ওই ফ্ল্যাটের ওনার, তাই ও ওদের দুজনকে বিল্ডিংয়ের ফ্ল্যাটের মধ্যে যেতে দেয়। দুজনে যখন ঘরের মধ্যে যায় ওরা দুজনেই বাড়িটিকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, আর তখনই বাড়ির দরজা খোলার আওয়াজ শুনতে পায়। আর ওরা দুজনে বাইরে গিয়ে দেখে যে ওখানে মিস চাই এসেছে।
যাকে দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু মিস চাই ওদেরকে আটকে নেয় আর জায়কিকে জড়িয়ে ধরে, কারণ যে বাড়িটির মধ্যে ওরা আছে সেই বাড়িটি মিস চাইয়ের ফ্রেন্ডের। তাই জন্যে মিস চাই মনে করে যে জায়কি ওর ফ্রেন্ডের মেয়ে, আর ওকে দেখে খুব খুশি হয়। তারপর ওরা তিনজনেই বসে ডিনার করে। জায়কি জিউবুর কাছে কোনো জব না থাকায় মিস চাই ওদের দুজনকে নিজের টি শপে জব অফার করে, যেটা ওরা দুজনেই অ্যাকসেপ্ট করে নেয়। তারপর জায়কি ফ্যাংয়ের ফ্ল্যাটে যায়। যখন ফ্যাং দরজা খুলে তখন জায়কি ওকে কেক অফার করে, কিন্তু ফ্যাং কোনো রেসপন্স করে না। তখন জায়কি বলে যে এখন থেকে আমি তোমাদের প্রতিবেশী, কিন্তু ফ্যাং ওর মুখের ওপরেই দরজা বন্ধ করে চলে যায়। তারপরে জায়কি নিজের ফ্ল্যাটে গিয়ে দেখে যে জিউবু প্ল্যান বানাচ্ছে যে কিভাবে ওরা দুজন ফ্যাংকে ভয় দেখাবে। পরের দিন ফ্যাং মিস্টার হানের কাছে জায়কির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মিস্টার হান বলে যে জায়কি আপনার নেক্সট অ্যাপার্টমেন্টের ওনারের মেয়ে, যে রিসেন্টলি অ্যাব্রোড থেকে এসেছে। এটা শুনে ফ্যাং ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ফ্যাংকে ওর অ্যাপার্টমেন্টে যেতে দেখি, আর তখনই ওখানে হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আর লাইটগুলো দপদপ করতে থাকে, যেটা দেখে ফ্যাং খুব কনফিউজ হয়ে যায়। আর তখনই ওখানে এলিভেটরের দরজা খুলতে থাকে, যার মধ্যে ভূতের মতো কিছু দেখা যায়। ফ্যাং ওটা দেখে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে এগিয়ে যায় দেখার জন্য, আর কাছে গিয়ে দেখে যে ওটা জায়কি আর জিউবু কস্টিউম পরে ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখে ও ওখান থেকে চলে যায়। দুজনেই ওর পিছু নিয়ে নিচে নেমে আসে, কিন্তু একটি লোক ওদেরকে কস্টিউম পরা দেখে ওদের ছবি তুলতে থাকে। আর তখনই ওদের মনে পড়ে যে ওরা আগে নিজের মিশন কমপ্লিট করতে হবে। আর তারপরেই ওরা দুজনে ওখান থেকে পার্কিংয়ে ফ্যাংয়ের কাছে চলে যায়, কিন্তু একটি গাড়ি এসে ওদের দুজনকে ব্লক করে দেয়, যার ফলে ফ্যাং ওদের দুজনকে ভয় না পেয়েই ওখান থেকে চলে যায়, যার ফলে ওদের মিশনটা ওখানেই ফেল হয়ে যায়। পরের সিনে আমরা দুজনকে ক্যাফেতে বসে ভাবতে দেখি যে ওরা কিভাবে ফ্যাংকে ভয় দেখাবে। আর তখনই মিস চাই ওদেরকে ডাকে। দুজনে ভেতরে গিয়ে দেখে যে মিস চাই ওদেরকে বলে যে ও একটি মাসাজ চেয়ার নিয়েছে, যার ফলে ও খুব রিল্যাক্স ফিল করে। তারপরে মিস চাই জায়কিকে চেয়ারটি ব্যবহার করতে বলে। যখন জায়কি চেয়ারটিতে বসে তখন ও নিজেকে রিল্যাক্স ফিল করে, আর ও বলতে থাকে যে আমার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, আর আমার টেম্পারেচারও বেড়ে যাচ্ছে, আর আমার ব্রিথিংটাও ফাস্ট হচ্ছে। যেটা শুনে দুজনেই এটা বুঝতে পেরে যায় যে ওরা কিভাবে ফ্যাংয়ের কাছ থেকে হরমোন কালেক্ট করবে। পরের সিনে ফ্যাং মিস্টার হানকে হট স্প্রিংয়ের জন্য একটা ভিআইপি বুক করতে বলে দুজনের জন্য। এখানে মিস্টার হান ভাবে যে ফ্যাং এখানে ওর আর জায়কির জন্য রুম বুক করতে বলছে। এটা শুনে ফ্যাং ওর ওপর খুব রেগে যায়, আর মিস্টার হান ওখান থেকে চলে যায়। এদিকে জায়কি ফুড ডেলিভার করার অজুহাতে চেয়ারটি ফ্যাংয়ের অফিসে নিয়ে আসে, আর ফ্যাং যেখানে কাজ করছিল সেখানে পৌঁছে যায়। ফ্যাং প্রথমে জায়কিকে দেখে কনফিউজ হয়ে যায়। জায়কি ওকে সেই চেয়ারটির ওপরে বসতে বলে, কিন্তু ফ্যাং রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর তখনই জায়কি ফ্যাংকে চেয়ারের ওপর বসিয়ে দেয়। ফ্যাং ওঠার চেষ্টা করে, কিন্তু জায়কি ওকে উঠতে দেয় না এবং ওর বডিতে চেক করতে থাকে যে ওর হার্টবিট ফাস্ট হয়েছে কিনা। আর তখনই ফ্যাং রেগে গিয়ে ওকে সামনের দিকে টানে, যার ফলে ও ফ্যাংয়ের কোলের ওপরেই বসে পড়ে, আর দুজনে একে অপরের দিকে দেখতে থাকে। আর তখনই জায়কি বুঝতে পারে যে ফ্যাংয়ের হার্টবিট ফাস্ট হচ্ছে। জায়কির হাতটা ফ্যাংয়ের জামার ভেতরে ছিল, তাই ফ্যাং ওর হাতটা বের করতে বলে, কিন্তু জায়কি কোনো কথাই না শুনে। আর তখনই ওখানে মিস্টার হান চলে আসে, যে দুজনকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তারপরেই ফ্যাং জায়কিকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়, আর মিস্টার হানকে বলে যে ও যেন জায়কিকে এখান থেকে নিয়ে যায়। জায়কি বলে যে আমি নিজেই চলে যেতে পারবো, আর এটা বলে জায়কি ওখান থেকে ওর চেয়ারটি নিয়ে চলে যায়। এদিকে মিস চাই এটা জানতে পেরে খুব অবাক ছিল যে জায়কি ফ্যাংয়ের সাথে ফ্লার্ট করার জন্য ওর চেয়ারটি নিয়ে গিয়েছিল, কিন্তু জায়কি বলে যে আমি ওকে ভয় দেখানোর জন্য এটা নিয়ে গিয়েছিলাম। মিস চাই বলে হার্টবিট ফাস্ট হওয়া, ব্রিথিং ফাস্ট হওয়া এবং বডি টেম্পারেচার বেড়ে যাওয়া এটা তখনই হয় যখন আমরা কাউকে লাইক করতে শুরু করি। এটা শুনে জায়কি অবাক হয়ে যায়। মিস চাই ওকে বলে যে সত্যি যদি তোমাদের রিলেশন হয় এবং পরে যদি বিয়ে হয় তাহলে আমার খুব খুশি হবে। মিস চাই চলে যাওয়ার পর জিউবু ওকে জিজ্ঞাসা করে যে এটা কি করে হবে। তখন জায়কি ওকে বলে যে এর আগেও ও আমার প্রেমে পড়েছে, এবারও হয়ে যাবে। পরের সিনে আমরা জিউবুকে দেখি, যে কিনা এটা জানতে পারে যে ফ্যাং পরের দিন কারোর সাথে রিসোর্টে যাচ্ছে। এটা শুনে জায়কি ভাবে যে কোনো মেয়ের সাথে ওখানে যাচ্ছে। পরের সিনে ওরা এটা জানার জন্য রিসোর্টে পৌঁছে যায়, যেখানে ফ্যাং ওর ভিআইপি সেশনে চলে যায়, আর ওরা দুজনে ওর পিছু নেয়। কিন্তু রুমের বাইরে থাকা একটা হাইটেক রোবট ওদেরকে আটকে দেয়, আর তখনই জিউবু ওই হাইটেক রোবটকে কন্ট্রোল করে নেয়, আর জায়কি ফ্যাংয়ের ভিআইপি সেশনে চলে যায়। ফ্যাং পুলের মধ্যে যায়, আর জায়কি ওখানে পৌঁছে যায়।
ফ্যাং ওকে না দেখেই নিজের মাসাজ করতে বলে। জায়কি ওর মাসাজ করা শুরু করে, কিন্তু হরমোনের গন্ধের কারণে ও ফ্যাংয়ের ক্লোজ চলে যায়। ফ্যাং বলে যে আজ তোমার মাসাজটা রোজকারের মতো নয়। এটা বলে ও টাওয়ালটা হাঁটিয়ে দেখে, কিন্তু ওখানে ও কাউকে দেখতে পায় না, কারণ জায়কি পুলের মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে যখন ফ্যাংলি হোটেলের মধ্যে পৌঁছে যায়, তখন জিউবু ওকে দেখে ফ্যাংলিকে ব্যস্ত রাখে যাতে জায়কি আর ফ্যাং কিছুটা সময় পায়। এদিকে জায়কি জলের বাইরে এলে ফ্যাং রেগে যায়, কারণ জায়কি এখানে ওকে স্টক করে করে চলে এসেছে, যেটা দেখে ফ্যাং ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু জায়কি ওকে আটকে নেয় এবং ওকে বলে যে তুমি এখন হয়তো আমাকে ভালোবাসো না, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি আমাকে ভালোবাসবে, তাই জন্যে আমি আমাকে ভালোবাসার জন্য অনুমতি দিচ্ছি। কিন্তু এটা শুনে ফ্যাং না করে ওখান থেকে চলে যাচ্ছিল, আর জায়কি ওকে হাগ করে নেয়, কিন্তু ফ্যাং ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে যেতে থাকে। আর তখনই ওর টাওয়ালটা খুলে যায়, যেটা জায়কির কাছে রয়ে যায়। আর তখনই ওখানে ফ্যাংলি আর জিউবু চলে আসে। ওদেরকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে যায়, আর জিউবু ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর তারপরে ফ্যাং ওখানে বলে যে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসবো না। তারপর জায়কি ওখান থেকে রেগে চলে যেতে থাকে। ফ্যাং ওকে টাওয়ালটা চাইলে জায়কি টাওয়ালটা ওখানে সাইডে রেখে চলে যায়। পরের সিনে আমরা জিউবু ও জায়কিকে ওদের দুজনের ওপরে ডাউট করতে দেখি, কারণ এভাবে রিসোর্টের মধ্যে দুটো ছেলে এসে দেখা করছে এটা ভেবে। এদিকে আমরা জানতে পারি যে ফ্যাংয়ের ভাই ফ্যাংলি নিউ ইয়র্কের পড়া পার্মানেন্ট ছেড়ে নিজের দেশে ফিরে এসেছে, কারণ ও পেন্টিং করে একটি আর্টিস্ট হতে চায়, যার জন্য ওর ভাইয়ের কাছে হেল্প চায়, কারণ ও জানতো যে আর কেউ ওকে সাহায্য করতে পারবে না। ওর সাহায্য করার জন্য ফ্যাং ওকে একটি আর্ট গ্যালারিতে জব দিয়ে দেয়, যেটাতে খুশি হয়ে ফ্যামিলি ওর দাদাকে জড়িয়ে ধরে, যেটা দেখে জিওবু ও জায়কি অন্য কিছু ভাবতে থাকে। এরপরে যতবারই জায়কি ফ্যাংয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, ততবারই ফ্যাং ওকে এড়িয়ে চলে। এদিকে জিওবুকে জায়কি ফ্যামিলিকে ওর সাথে ব্যস্ত রাখতে বলে, যার ফলে ফ্যাংয়ের সাথে ওর একটু টাইম বেশিভাবে স্পেন্ড করতে পারে। পরের সিনে আমরা ফ্যাংকে ফ্লাওয়ার গ্যালারিতে দেখি, যেখানে জায়কিও গিয়ে পৌঁছে যায়, আর ফ্যাং ওকে দেখেই রেগে যায়, কারণ ও আবার ফ্যাংয়ের পিছু করতে করতে এখানেও পৌঁছে গেছে। তারপর ফ্যাং রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। জায়কি ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ও দাঁড়ায় না। আর তখনই জায়কি লাভ স্পেল কাস্ট করে, যার ফলে ওখানে ম্যাজিক হয়ে যায়, আর চারিদিকে থাকা ফুলগুলো ফুটে যায়, এমনকি কোনগুলো পপকর্নে পরিণত হয়। আর এই সব কিছু দেখে ফ্যাং জায়কিকে দেখে স্মাইল করতে থাকে, যেটা দেখে জায়কি ওর কাছে আসে এবং ওকে টাচ করে, কিন্তু এবার আর ফ্যাং ওকে আটকায় না। আর এখানেই আমাদের এপিসোড শেষ হয়। থ্যাংক ইউ। লাস্ট এপিসোডে আমরা তো দেখেছিলাম যে কিভাবে এলিয়েন জায়কি তার পাওয়ার ইউজ করে ফ্যাংকে ইমপ্রেস করেছিল। সো হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের জন্য এপিসোড 3 নিয়ে চলে এলাম, চলো দেখে নেওয়া যাক। ফ্যাংকে জায়কির দিকে দেখে স্মাইল করতে দেখি, যেটাতে জায়কি খুব খুশি হয়ে যায়, আর ওর কাছ থেকে হরমোন কালেক্ট করার জন্য ওর দিকে যায়, কিন্তু হরমোন কালেক্ট হচ্ছিল না। তখন জায়কি বুঝতে পারে যে ওর লাভ স্পেল ফ্যাংয়ের ওপর কাজ করেনি, যেটাতে জায়কি কনফিউজ হয়ে যায়। আর তখন ফ্যাং ওর ওপর রেগে গিয়ে ওকে বলে যে আমাকে হ্যারেস করা বন্ধ করো, আর বারবার আমার পিছু নেওয়া বন্ধ করো। এটা বলে ওখান থেকে ফ্যাং চলে যায়। এদিকে জিউবু আর ফ্যাংলি গেম খেলতে থাকে, আর তখনই জিউবু ওকে বলে চলো আমরা দুজনে ডেট করি। ফ্যাংলি ওকে মানা করে দেয় আর বলে যে এখন আমি ইয়ং, আর এখন আমার কেরিয়ারের ওপর মনোযোগ দেওয়া দরকার। কিন্তু জিউবু এতবার ওকে রিকোয়েস্ট করছে, যার ফলে ফ্যাংলি মেনে যায়, যেটাতে জিউবু তো খুব খুশি হয়ে যায়, কিন্তু ফ্যাংলির ফেস দেখে আমরা বুঝতে পারি যে ও একদম মন ছিল না। পরের সিনে আমরা ফ্যাংলি আর ফ্যাংকে কথা বলতে দেখি, যেখানে ফ্যাংলি ওর আর জিউবুর ডেটের কথাটা বলে। তখন ফ্যাং ওকে বলে যে এখন কি দরকার এসবের, যেটাতে ফ্যাংলি ওকে বলে যে আমার তো মন ছিল না, কিন্তু ও বারবার রিকোয়েস্ট করাতে আমি মানা করতে পারিনি। এদিকে জিউবু আর জায়কি কনফিউজ ছিল যে ফ্যাংয়ের ওপর লাভ স্পেলটা কেন কাজ করছিল না। তখন জিউবু জায়কিকে স্ক্যান করে আর বুঝতে পারে যে ওর মধ্যে তো কোনো প্রবলেম ছিল না। তখন ওরা এই সিদ্ধান্তে পৌঁছায় যে হয়তো ফ্যাং আগে ওর হাজবেন্ড ছিল, তাই ওর ওপর কোনো ইফেক্ট করেনি। তারপর জিউবু জায়কিকে ওর আর ফ্যাংলির কাপল হওয়ার কথাটা জানায়, কারণ ওদের দুজনেরই সমস্ত ইন্টারেস্ট ম্যাচ করছিল। তখন জায়কি এটা ডিসাইড করে যে ও ফ্যাংয়ের পছন্দ ও অপছন্দগুলো জানার চেষ্টা করবে। এদিকে ফ্যাংয়ের কোম্পানি একটা পারফিউম বানাচ্ছে,
যেটার নাম রেনি রেমবো, যেটা খুব ভালো প্রোডাক্ট আর মার্কেটিংয়ের জন্য ওরা এই প্রোডাক্টটি রেখেছে। মিটিংয়ের পরে আমরা ফ্যাংয়ের আঙ্কেলকে পারফিউমারের কাছে আসতে দেখি আর ওকে নিজের সাথে কাজ করার অফার দেওয়ার কথা বলতে আমরা দেখি। পারফিউমারকে দেখে আমরা বুঝতে পারি যে এটাতে ও রাজি হয়ে যায়। এদিকে জিউবু জায়কিকে বলে যে ও সমস্ত ধরনের ড্রামা দেখে নিয়েছে, যেখানে ও এটা বুঝতে পারছে যে সিইও যারা হয় ওরা আসলে কোল্ড মিন হয় আর ওদের সাথে কখনো কারোর ভালোবাসা হয় না, আর ওদের লাইফে একটা ট্র্যাজেডি স্টোরি অবশ্যই থাকে। আর এই সমস্ত কথা জায়কি নোট করে নেয়। জিউবু বলে ওদের লাইফে একটা ডাক্তার অবশ্যই থাকে যে কিনা ওকে বলে যে আমি তোমাকে আগে কখনো এরকম ভাবে হাসতে দেখিনি। সো পরের সিনে আমরা দেখি যে ফ্যাং ডাক্তার হানের কাছে পৌঁছে যায়। জিউবুর বলার সাথে সাথেই ও ডাক্তারের কাছে পৌঁছে যায়, যেখানে ফাং বলে যে ওর হ্যালুসিনেশনের জন্য এমন মনে হচ্ছিল যেন ওখানে থাকা সমস্ত ফুল ফুটে উঠেছে। যেখানে ডাক্তার বলে যে জায়কের প্রভাব তোমার উপর মনে হয় একটু বেশি পড়েছে। তখন ফ্যাং বলে আমি তো তোমাকে জায়কের কথা বলিনি, যেটার উত্তরে ডাক্তার বলে যে হান তোমার সমস্ত মুভমেন্টগুলো উইচ্যাটে লিখে পোস্ট করে আর তোমাকে আমি ফলো করে রেখেছি, যার ফলে আমি তোমার আর জায়কের মধ্যে কি কি হয়েছে সে সব কিছু জানি। এটা শুনে ফ্যাং কনফিউজ হতে থাকে। এদিকে জিউবু আর মিস চায় এবং জায়কি বসে টিভি দেখছে, যেখানে জায়কি বলে যে সমস্ত অ্যাক্ট্রেসরা হিরোকে কিভাবে প্রেমে ফেলে। তখন মিস চায় বলে যে এদেরকে দেখো, এরা কত সুন্দর জামা কাপড় পরে আর মুখে মেকআপ করে থাকে, আর তুমি কত সিম্পল ভাবে থাকো। যদি তুমি ফ্যাংকে নিজের প্রেমে ফেলতে চাও তাহলে তোমাকেও এদের মতো সুন্দর সুন্দর ড্রেস আপ করতে হবে যাতে ফ্যাং তোমার প্রেমে পড়ে। আর তারপর ওরা দুজনে বসে এটা দেখতে থাকে যে ছেলেরা কেমন ড্রেস আপ করলে পছন্দ করে। পরের দিন আমরা জায়কিকে দেখি যে কিনা ব্ল্যাক উইডোর একটা ড্রেস পরে কোম্পানিতে পৌঁছে যায় কেক ডেলিভার করার জন্য, যেখানে কোম্পানির সমস্ত এমপ্লয়িরা ওকে খুব অবাকভাবে দেখতে থাকে। ও কেক ডেলিভারি করতে এসেছিল, কিন্তু মিস চায় কেকের ওপর ফ্লেভার লিখতে ভুলে গিয়েছিল, যার ফলে এমপ্লয় ওদেরকে একটা স্টার দিতে যাচ্ছিল। কিন্তু জায়কি ওকে বলে যে আমি এক্ষুনি বলে দিচ্ছি কোনটা কোন ফ্লেভার, আর তারপরে ও স্মেল করে ফ্লেভারগুলো বলতে থাকে আর ওর সমস্ত ফ্লেভার কারেক্ট ছিল, যেটা দেখে ফ্যাং ওর ওপর ইমপ্রেস হয়ে যায়। আর তারপরেই জায়কি ফ্যাংয়ের কাছে গিয়ে ওর সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু ফ্যাং ওকে কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু জায়কি হার মানে না, বরং ও প্রতিদিন আলাদা আলাদা কস্টিউম পরে কোম্পানিতে আসতে থাকে আর ফ্যাং ওকে ইগনোর করতে থাকে। পরের দিন আমরা দেখি যে মিস্টার হান ফ্যাংয়ের কাছে এসে বলে যে ওদের পারফিউমার জব ছেড়ে চলে গেছে, এমনকি ও কোম্পানির কন্ট্রাক্ট ভেঙে ফেলে পুরো টাকা পেমেন্ট করে দিয়েছে, এমনকি ও ওর পারফিউমের ফর্মুলাও নিজের সাথে নিয়ে গেছে। যেটা শুনে ফ্যাং বুঝতে পারে যে এটা কোনো নিজেদেরই লোক করেছে, যার ফলে ও খুব টেনসড হয়ে যায়, কারণ ওদের প্রোডাক্ট কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলেছিল আর এত তাড়াতাড়ি ওরা কি করে নতুন পারফিউম বানাতে পারে। আর তখনই ওখানে জায়কি নতুন কস্টিউম পরে চলে আসে। তখন ফ্যাংয়ের মনে পড়েছে জায়কির সেন্স অফ স্মেল খুব ভালো, তাই জন্যে ফ্যাং ওকে পারফিউমটি বানানোর জন্য নিয়ে যায়, যেখানে ফ্যাং ওকে সেই পারফিউমারের বানানো পারফিউমটি স্মেল করতে দেয়। আর জায়কি সেই পারফিউমটি স্মেল করে ঠিক সেরকম আরেকটা পারফিউম ফ্যাংকে বানিয়ে দেয়, যার ফলে ফ্যাং খুশি ও ইমপ্রেস হয়ে যায় আর যাওয়ার সময় ওকে থ্যাংক ইউ বলে যায়, যেটাতে জায়কি খুব খুশি হয় আর ও ভাবে হয়তো এই কস্টিউমটা ফ্যাংয়ের খুব পছন্দ হয়েছে। পরের সিনে আমরা দেখি যে ফ্যাংয়ের প্রোডাক্ট লঞ্চ হয়েছে, যেখানে ফ্যাংয়ের কোম্পানি আলাদা আলাদা পারফিউম ডিসপ্লে করছে, কিন্তু যখন একটি রিপোর্টার ওকে জিজ্ঞাসা করে যে রেনি রেমবো পারফিউম ডিসপ্লে কেন করেননি, কারণ ওটাই তো এই পারফিউম লঞ্চের ফেস ছিল। এদিকে ফ্যাংয়ের আঙ্কেল এসব শুনে খুব খুশি হয়, কারণ এইসবের পিছনে তো ওনারই হাত ছিল, আর উনি ভাবতে থাকে যে এবার ওনার প্ল্যানটি নিশ্চয়ই সাকসেসফুল হবে। কিন্তু তখনই ওখানে ফ্যাং ওর নিউ পারফিউমের স্যাম্পল দিতে থাকে, যেটা ও জায়কির সাহায্যে বানিয়েছিল। আর এই সব কিছু দেখে ফ্যাংয়ের আঙ্কেল ওখান থেকে রেগে চলে যায়, যেটা দেখে ফ্যাংয়ের আর বুঝতে বাকি থাকে না যে এই সবের পিছনে ওর আঙ্কেল আর ওর স্টেপ মায়েরই হাত রয়েছে। পরের সিনে আমরা দেখি যে ফ্যাংয়ের স্টেপ মায়ের কাছে কল আসে আর ওকে বলে যে
এইবার আমরা ফ্যাংকে হারাতে পারিনি, যেটাতে ওর মা খুব রেগে যায়। পরের সিনে আমরা দেখি যে জায়কির কাছে একটি লোক ফ্যাংয়ের গিফট নিয়ে এসেছে। যখন জায়কি বক্সটি ওপেন করে তখন ও দেখে যে ওর ভেতরে একটি খুব দামি ডিজাইনার ব্যাগ রয়েছে, যেটা দেখে মিস চাই ওকে বলে যে হয়তো ফ্যাং তোমাকে এখন ডেট করতে চায়, তাই ও তোমার জন্য এই গিফটটি পাঠিয়েছে। কিন্তু জায়কি বলে যে আমি ওকে লাইক করি নাকি, আমি তো এখানে আমার মিশনটি কমপ্লিট করে এখান থেকে চলে যেতে চাই। তখন মিস চাই ওকে বলে যে তবুও তোমার এই ব্যাগটা দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানানো দরকার, যেটাতে জায়কি এগ্রি হয়। আর জিওবু ওর সিস্টেমে চেক করে যে এখন ফ্যাং কোথায় রয়েছে। এদিকে আমরা ফ্যাংকে দেখি যে কিনা একটা ডিনারে এসেছে, যেখানে ও খুব ড্রিঙ্ক করে ফেলে। জায়কি ফ্যাংয়ের জন্য বাইরে ওয়েট করে, আর তখনই ওখানে মিস্টার হান ফ্যাংকে নিয়ে চলে আসে। মিস্টার হান জায়কিকে দেখে ওকে বলে যে তুমি ফ্যাংয়ের নেবার, তাই না? এনাকে ওনার বাড়িতে ছেড়ে দিও। এই বলে ফ্যাংকে ওখানে জায়কির সাথে ছেড়ে দিয়ে চলে যায়। তারপরে আমরা দেখি যে জায়কি একটি ট্যাক্সি দাঁড় করায় বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ফ্যাং এত পরিমাণে ড্রাঙ্ক ছিল যে ট্যাক্সি ড্রাইভার ওদের নিয়ে যাওয়ার জন্য মানা করে দেয়, যার ফলে জায়কি ফ্যাংয়ের ওপর খুব রেগে যায় আর দ্বিতীয় ট্যাক্সির জন্য ওয়েট করতে থাকে। আর তখনই ফ্যাংয়ের নজর একটি শপিং করা বাস্কেটের দিকে যায়, যেটা দেখে ও খুব খুশি হয়ে যায় আর তার ওপরেই বসে পড়ে আর জায়কিকে বলে যে এটাই আমার গাড়ি। এই সমস্ত কথা শুনে জায়কি খুব ইরিটেট হয়ে যায়, কিন্তু ওর আর কিছুই করার থাকে না, তাই ও ফ্যাংকে ওই শপিং করা বাস্কেটেই বস করিয়ে নিয়ে যাচ্ছিল। যখন ওরা দুজনে যাচ্ছিল তখন ফ্যাং ওকে বলে যে আমি এই স্টারের কাছে যেতে চাই, যেটা শুনে জায়কি খুশি হয়ে যায় আর ওর মাথায় একটা আইডিয়া আসে আর ও ফ্যাংকে নিয়ে আকাশে উড়ে যায়। ফ্যাং খুব ইমপ্রেস হয়ে যায়। তারপরে ফ্যাং বলে যে এখান থেকে চাঁদ দেখতে কত সুন্দর লাগছে, আর ওকে জিজ্ঞাসা করে যে চাঁদের মধ্যে কি এলিয়েন থাকে, যার উত্তরে জায়কি বলে যে প্রতিটি প্ল্যানেটেই এলিয়েনরা থাকে। যেটা শুনে ফ্যাং বলে যে তাহলে তো আমি প্রতিটি প্ল্যানেটে নিজের একটি করে কোম্পানি খুলব। তখন জায়কি ওকে বলে যে আমি কেপটাউনের বাসিন্দা হয়ে তোমাকে তো অন্তত একটাও কোম্পানি খুলতে দেব না। তখন ফ্যাং বলে যে তুমি কি এলিয়েন? জায়কি বলে হ্যাঁ। তখন ফ্যাং বলে যে যদি তুমি এলিয়েন হও তাহলে আমি এই পৃথিবীর সুপারম্যান, আর এরকম বলে নিজের কোটটিকে সুপারম্যানের মতো বেঁধে নেয়। যেটাতে জায়কি বলে যদি তুমি এলিয়েন হও তাহলে উড়ে দেখাও। যেটা শুনে ফ্যাং স্যাড হয়ে যায় আর বলে যে আমার উইংসটা তো ছোটবেলাতেই কেটে ফেলা হয়েছিল। যেটা শুনে জায়কি ওকে বলে যে আমি তোমার উইংস হতে পারি। এটা শুনে ফ্যাং খুব খুশি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে আর বলে যদি তুমি আমার উইং হও তাহলে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। পরের সিনে আমরা দেখি যে জায়কি ফ্যাংকে নিয়ে ওর ফ্ল্যাটে পৌঁছে যায়। জায়কি ফ্যাংয়ের ওপর একটি ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ফ্যাং ওর হাত ধরে ফেলে আর ওকে বলে যে আমি একা থাকতে চাই না, আর ওকে ওখান থেকে যেতে না দেয়। এমনকি ওকে স্টোরি শোনানোর জন্য বলতে থাকে। জায়কি ওকে গল্প পড়ে শোনাচ্ছিল, কিন্তু ফ্যাং বলে যে আমি অন্য স্টোরি শুনতে চাই। তখন জায়কি ওর আর ফ্যাংয়ের গল্প বলতে থাকে যে জায়কি নামে একটি সুন্দরী কিউট একটা এলিয়েন ছিল, যে কিনা পৃথিবীতে এসেছিল, যেখানে একটা ছেলের সাথে দেখা হয় যার নাম ফ্যাং ছিল, যে কিনা ওকে খুব বুলি করত এবং জোর করে ওর সাথে বিয়ে করে নেয়। কিন্তু একদিন জায়কির প্ল্যানেট থেকে লোক আসে আর ওকে ওখান থেকে নিয়ে যায় আর ওর সিস্টেমে আপডেট দেয়, যার ফলে জায়কি ফ্যাংয়ের ব্যাপারে সবকিছু ভুলে যায়। কিন্তু যখন ও আবার পৃথিবীতে আসে তখন ও জানতে পারে যে ফ্যাংও ওর ব্যাপারে সবকিছু ভুলে গেছে, যেটা জানতে পেরে ওর খুব খারাপ লাগে। তখন ফ্যাং বলে যে হয়তো ওর জন্য জায়কিকে মনে রাখা হয়তো খুব কষ্টের ছিল, তাই জন্য ও ভুলে গেছে। এমনকি আরও হতে পারে অনেক কিছু কথা আছে যার জন্য ও ভুলে গেছে। যেটা শুনে জায়কি কনফিউজ হয়ে যায় আর তখন ফ্যাং ওর অতীতের কথা বলে যে কিভাবে ওর মা ওকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। আর তারপরে ও জায়কিকে ওর মায়ের ছবি দেখায় আর কাঁদতে থাকে, যেটা দেখে জায়কি ওকে চুপ করাতে থাকে
ফাইনালি ফ্যাং যখন ঘুমিয়ে পড়ে তখন জায়কি ওখান থেকে যেতে থাকে, কিন্তু ফ্যাং তখনই ওকে নিজের কাছে টেনে নেয় আর ওকে বলে যে তুমি আমার কাছেই থাকো। জায়কি বলে যে আমি একজন খুব খারাপ ব্যক্তি, আমি তোমাকে আঘাতও করতে পারি, কিন্তু ফ্যাং ওকে বলে যে আমার তোমার ওপর ভরসা আছে যে তুমি এরকম কোনো কাজ করবে না। তখনই জায়কি ফ্যাংয়ের বডি থেকে হরমোনের গন্ধ পায়, যার ফলে ও ফ্যাংয়ের দিকে অ্যাট্রাক্ট হতে থাকে আর ও ফ্যাংকে কিস করতে যায়। তখনই ও দেখে যে ফ্যাং ঘুমিয়ে পড়েছে। আর এখানেই আমাদের এপিসোড শেষ হয়। থ্যাংক ইউ। সকালে উঠে যদি আপনি দেখেন যে আপনার সাথে একটি মেয়ে শুয়ে আছে আপনারই বিছানাতে, তাহলে আপনি কি করবেন? ওয়েল, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মাই গার্লফ্রেন্ড ইজ এন এলিয়েনের সিজন 2 এপিসোড 4 নিয়ে চলে এসেছি। পরের দিন সকালে ফ্যাং উঠে যখন দেখে যে জায়কি ওর গায়ের ওপরে শুয়ে আছে, ও খুব শক হয়ে যায়। কিন্তু পরবর্তীতে ও নিজেই বুঝতে পারে যে গতকাল রাতে ও কি করেছিল। আর তারপরেই ও জায়কিকে ঠেলে নিচে ফেলে দেয়। জায়কি ওকে বলে যে কাল রাতে আমার কোনো দোষ ছিল না, তুমি নিজেই আমাকে জোর করে এখানে শুতে বলেছিলে। আর ও কাল রাতে যা যা হয়েছিল সেগুলো বলতে থাকে। আর তখনই ফ্যাং ওর কথা শুনে ওর মুখটা বন্ধ করে দেয়। আর তারপরেই ফ্যাং ওকে বলে যে ব্রেকফাস্টের কথা, যেটাতে ও এগ্রি হয়ে যায়। তারপর ফাং নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাওয়ায়। ব্রেকফাস্ট টেবিলে জায়কি ওকে বলে যে তুমি যখন একা থাকো তখন কি খাও? ফাং উত্তর দেয় যে যখন আমি একা থাকি তখন আমি শুধু কফি খাই। যাতে জায়কি ওকে বলে যে যদি তুমি চাও তাহলে আমাকে খাওয়ার জন্য ইনভাইট করতে পারো যে কোনো টাইম। তখন ফ্যাং ওকে বলে যে আমি জানি তুমি কেন আমার থেকে দূরে থাকতে পারো না, কারণ আমি এত পারফেক্ট তাই। কিন্তু জায়কি ওকে বলে যে এরকমটা মোটেও না, আমার তোমার ওপরে না বরং তোমার সেন্টের ওপরে ইন্টারেস্ট আছে। এটা শুনে ফাং কিছুটা কনফিউজ হয়ে যায়। আর তখন জায়কি বুঝতে পারে যে ও কথায় কথায় নিজের মিশনের কথা ফ্যাংকে বলে দিয়েছে, কিন্তু ফ্যাং ওর কথায় কোনো পাত্তা না দিয়েই ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এদিকে মিস্টার হান এটা ভেবে খুব খুশি ছিল যে কাল রাতে ও ফাং আর জায়কিকে একসাথে বাড়ি পাঠিয়ে খুব ভালো কাজ করেছে। আর যখন ফাং এখানে আসবে তখন ওর প্রশংসা করবে। কিন্তু যখন ফাং অফিসে আসে তখন ও মিস্টার হানের ওপর খুব রেগে যায় আর ওকে বলে যে আমাকে বাড়ি অবধি ছেড়ে আসা তোমার কাজ নাকি জায়কির? যাই হোক, পরের বার থেকে এরকম যেন আর না হয়। এদিকে জায়কি মিস তাই আর জিউবুকে বলে যে কাল রাতে ফাং আর ওর মধ্যে কিছু হয়নি, বরং কালকে ফাং অনেক পরিমাণে ড্রাঙ্কস হয়ে গিয়েছিল, যার ফলে ওরা দুজনে ওখানেই ঘুমিয়ে পড়ে। যেটা শুনে মিস চাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। মিস চায়ের ওখান থেকে চলে যাওয়ার পর ওরা দুজনে বসে এটা দেখতে থাকে যে ওরা কতটা পরিমাণ হরমোন কালেক্ট করতে পেরেছে। কিন্তু ওরা যখন দেখে যে এটা মাত্র 0.8%, যেটাতে ওরা দুজনেই খুব দুঃখী হয়ে যায়, কারণ এরকম স্পিডে যদি ওরা হরমোন কালেক্ট করতে থাকে তাহলে ওদের বাড়ি যাওয়ার অনেক দূরের কথা। জায়কি জিউবুকে এটা বলে যে ও ভুল করে ফ্যাংয়ের সামনে ওর মিশনের কথাটা বলে দিয়েছে। যেটা শুনে জিউবু ওকে বলে যে এমনিতেও ফাং তোমার কোনো কথা সিরিয়াসলি নেয় না আর এটাও নেবে না। এদিকে ফাং একটি মিটিংয়ে আসে যেখানে ও ওর নিউ প্রোডাক্ট একটি পারফিউমের ব্যাপারে বলে যার নাম ড্রিমি। আর সবাইকে এটা বলে যে এই প্রোডাক্টের ব্যাপারে ওরা যেন গোপন রাখে এবং খুব কম লোকেই এই ব্যাপারে যেন জানবে। মিটিংয়ের পরে আমরা দেখি যে মিস্টার হান ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে আর তখনই ওখানে ফ্যাংয়ের আঙ্কেল চলে আসে আর ও মিস্টার হানকে আগামী প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু হান ওকে প্রথমে তো কিছু বলতে চায় না, কিন্তু কথায় কথায় ফ্যাংয়ের আঙ্কেলকে সমস্ত কথা বলে দেয়। মিস্টার হান এটা রিয়েলাইজ করতে পারে না আর তারপরেই মিস্টার হানের ওখান থেকে চলে যাওয়ার পর ফ্যাংয়ের আঙ্কেল ওর স্টেপমাকে কল করে এই সমস্ত কিছু বলে দেয়, যেটাতে ওরা দুজনে মিলে প্ল্যান বানায় যে এবারে ওরা কি করে ফ্যাংকে বদনাম করবে। জায়কি জিউবুকে জিজ্ঞাসা করে যে ফ্যাংয়ের কোম্পানি থেকে কোনো অর্ডার এসেছে কিনা, যার উত্তরে জিউবু ওকে না বলে। তারপরে জায়কি ওকে জিজ্ঞাসা করে যে তোমার সম্পর্ক কেমন চলছে, যেটাতে জিউবু ওকে বলে যে ওরা দুজনে এখন কাপল আর ওকে দেখায় যে ওরা দুজনে কন্ট্যাক্টে আছে। কিন্তু জায়কি দেখে ওকে বলে যে ওরা দুজন সম্পর্কে আছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথাবার্তা বলেনি,
যার উত্তরে জিউবু ওকে বলে, আমি জানতাম না যে কাপল হওয়ার মানে একে অপরের সাথে রোজ কথা বলতে হবে। তখন জায়কি বোঝায় যে যদি তুমি ওর সাথে কথা না বলো তাহলে ও অন্য কারোর সাথে কথা বলবে। যেটা শুনে জিউবু খুব তাড়াহুড়োয় ওখান থেকে ফ্যাংলির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তখনই ও ফ্যাংয়ের সৎ মায়ের টেবিলে এসে ধাক্কা খায়, আর তারপরে জায়কি এসে টেবিলটা পরিষ্কার করতে থাকে। কিন্তু তখনই ওখানে ফ্যাংয়ের কোম্পানি থেকে মেসেজ আসে, যার ফলে জায়কি ওখানে সবকিছু ছেড়ে চলে যায়। এদিকে আমরা ফ্যাংলিকে দেখি, যে নিজের আর্ট গ্যালারিতে বসে আছে আর ভাবতে থাকে যে আমার গার্লফ্রেন্ড জিউবু কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। আর তারপরে ও জিউবুর প্রোফাইল পিকচারটা দেখে আর ওর খুব পছন্দ হয়, আর ও আরও বেশি কনফিউজ হয়ে যায় যে জিউবু ওর সাথে কেন কথা বলছে না। পরের সিনে আমরা জায়কিকে দেখি, যে কিনা ফ্যাংয়ের কোম্পানিতে ডেলিভার করতে এসেছে, এবং ফ্যাংয়ের কোম্পানির দুজন এমপ্লয় ওকে দেখে বলে যে তোমার হাজব্যান্ড এখন মিটিং করছে। আসলে পুরো কোম্পানির সবাই এটাই চাইছিল যে ওরা দুজনে যেন একটা কাপল হয়ে যায়। জায়কি বাইরে দাঁড়িয়ে ফ্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে ফ্যাং মিটিংয়ের মধ্যে সবাইকে এটা বোঝাচ্ছিল যে আমাদের পারফিউম ডিপার্টমেন্টে আরও বেশি করে মনোযোগ দেওয়া উচিত, আর ফাইন্যান্সের দিক থেকেও বেশি করে ওদিকটাই দেখা উচিত। উত্তরে ওর আঙ্কেল বলে যে পারফিউম ডিপার্টমেন্ট ওদের কোম্পানির ইনকাম সোর্স নয়, আর আমাদের বেশি পয়সা ওর উপর দেওয়া উচিত নয়, কারণ তুমি আজ অবধি যতগুলো প্রোডাক্ট তৈরি করেছো তার এখনো পর্যন্ত বেশি সেলিং হয়নি, যাতে আমাদের কোনো ফায়দা হয় না। তাই আমরা যদি এখন রিসার্চের জন্য ওর ওপরে বেশি করে পয়সা দিই তাহলে ওটা অনেক দিনের জন্যই আটকে রয়ে যাবে। ওর এইসব কথায় বাকি সবাই এগ্রি হয়ে যায়, কিন্তু ফ্যাংয়ের কথাটা পছন্দ হয় না। ফ্যাং বলে আমরা এই ডিপার্টমেন্টকেও সব থেকে ভালো বানাতে পারি। তখন ওর আঙ্কেল বলে, কি করে? ড্রিমি পারফিউম? ওটা তো একটা কনসেপ্ট, তুমি এখনো পর্যন্ত ওটার প্রোটোটাইপই বানাতে পারোনি। আর কে বলতে পারে যে ওটা যখন তুমি বানাবে তখন ওটা আদৌ বিক্রি হবে বা হবে না? যেটা শুনে ফাং কনফিউজ হয়ে যায়। কিন্তু ওখানে থাকা একটা শেয়ার হোল্ডার বলে যে মিস্টার কাং ঠিকই বলছেন, আমাদের এমন একটা প্রোডাক্টে টাকা ইনভেস্ট করা উচিত নয়। সবার এরকম কথা শুনে ফ্যাং প্রচুর রেগে যায়। এদিকে জিউবু আর ফ্যাংলি দুজনে আর্ট গ্যালারিতে আসে আর ওকে বলে যে আমি একজন পেন্টার হতে চাই। আর ফ্যাংলি ওকে এটাও বলে যে যে সমস্ত কাপলরা আমাদের মতো হয়, যারা কখনো কথা বলে না, সবাই ভাবে যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। যেটা শুনে জিউবু কনফিউজ হয়ে যায়, আর ওকে কনফিউশনে দেখে ফ্যাংলি বুঝতে পেরে যায় যে জিউবুর ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল। ও জিউবুকে এটাও বলে যে জিউবুও ওর ফার্স্ট গার্লফ্রেন্ড। আর তারপরে ফ্যাংলি জিউবুকে রিলেশনশিপের মানে বোঝাতে থাকে। এদিকে আমরা দেখি যে ফ্যাং মিটিং থেকে বাইরে বেরিয়ে আসে আর জায়কি ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফাং ওকে এড়িয়ে চলে যায়। আর এই সব কিছু দেখে ফ্যাংয়ের আঙ্কেলের এমপ্লয়কে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কে। তখন এমপ্লয়রা ওকে বলে যে ও ফ্যাংয়ের গার্লফ্রেন্ড। যেটা শুনে ওর আঙ্কেলের শক হয়ে যায়, আর আর জায়কির সাথে কথা বলার জন্য ওর কাছে যায়। আর তখনই ফ্যাংয়ের চোখ জায়কির দিকে যায়, যেখানে ওরা দুজনে কথা বলছিল। আর ফ্যাংয়ের আঙ্কেল জায়কির কাছ থেকে এটা জানার চেষ্টা করেছিল যে ওর আর ফ্যাংয়ের মধ্যে কি রিলেশন, কিন্তু জায়কি ওকে কিছুই বলে না। আর তখনই ওখানে মিস্টার হান চলে আসে আর ও জায়কিকে ভেতরে যেতে বলে, আর ফ্যাংয়ের আঙ্কেলকে ওখানেই আটকে দেয়। ভেতরে গিয়ে জায়কি ফ্যাংকে কেক খাওয়াতে থাকে। ফ্যাং ওকে আটকে দিয়ে জিজ্ঞাসা করে যে তোমার রিয়েল মিশন কি। যেটা শুনে জায়কি কি বলবে বুঝতে পারছিল না। ও ভাবে হয়তো ফ্যাং ওর রিয়েল মিশনের কথা জেনে গেছে, যার ফলে ও ফ্যাংয়ের গায়ের ওপরে কেক ফেলে দেয় আর ওখান থেকে চলে যেতে থাকে। আর তখনই ফ্যাং ওকে ধরে আটকে ফেলে, ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার আশেপাশে কেন ঘুরছো, তোমার রিয়েল মিশন কি। এখানে আমরা এটা বুঝতে পারি যে ফ্যাংয়ের মনে হচ্ছিল যে জায়কি হয়তো ওর প্রোডাক্টের সমস্ত ডিটেলস লিক করে দিয়েছে, কিন্তু জায়কি বলে যে আমি যাই করছি সেটা আমার কাজ। যেটা শুনে ফাং এটা মনে করে যে জায়কি সেই ব্যক্তি যে ওর কোম্পানি থেকে প্রজেক্টের ইনফরমেশন লিক করছে। আর ওকে জিজ্ঞেস করে যে আমাকে বরবাদ করার জন্য এখানে তোমাকে কে পাঠিয়েছে, তুমি যেটা করছো ওটাতে আমার লাইফ বরবাদ হয়ে যাবে। যেটাতে জায়কি ওকে বলে যে তোমার লাইফ বরবাদ হবে না, হ্যাঁ তবে এতে তোমার লাইফে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। এখানে জায়কি হরমোন কালেক্ট করার কথা বলছে, কিন্তু ফ্যাং ভাবছে যে ও
ওর ইনফরমেশন লিক হয়ে যাওয়ার কথা বলছে, যার ফলে দুজনের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং ফাং জায়কিকে ওখান থেকে চলে যেতে বলে। আর জায়কি ওখান থেকে চলে যায়। তখনই ওখানে মিস্টার হান চলে আসে আর ওকে বলে যে জায়কি সেই পার্সন যে কিনা আমাদের কোম্পানির প্রোডাক্টের ইনফরমেশন লিক করেছে। যেটা শুনে মিস্টার হান শক হয়ে যায়, কারণ প্রোডাক্টের ইনফরমেশন তো মিস্টার হানই লিক করিয়েছে। আর তখনই ফ্যাং মিস্টার হানকে বলে যে ও যেন জায়কিকে কোম্পানি থেকে ব্ল্যাকলিস্ট করে দেয়। এদিকে জায়কি জিওবুকে সবকিছু বলছে যা যা আজ অফিসে ওর সাথে হয়েছে। ফাংয়ের বাড়িতে বেল বেজে ওঠে। ফাং ওখানে গিয়ে বলে যে আমি ভেবেছিলাম তুমি একজন গুড পার্সন, আমি জানতাম না যে তুমি আমার সাথে এরকম করতে পারো। আমি তোমার ওপর যথেষ্ট পরিমাণে বিশ্বাস করেছিলাম। আর তারপরেই যখন ডোর ওপেন করে, বাইরে একজন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকে। সে ওকে বলে যে আমি তো কিছু করিনি। এখানে ফ্যাং মনে করছিল যে হয়তো বাইরে জায়কি দাঁড়িয়ে থাকবে। আর তখনই ওর রুম থেকে ডেলিভারি ম্যানের কাছে জায়কি চলে আসে। ডেলিভারি ম্যান ফ্যাংয়ের ঘরে নয়, বরং জায়কির ঘরে ডেলিভারিটা দিতে এসেছিল। জায়কিকে দেখে ফ্যাং ওর মুখের ওপর এই দরজা বন্ধ করে দেয়। পরের দিন আমরা মিস্টার হানকে ফ্যাংয়ের কাছে এসে এটা বলতে দেখি যে হয়তো এটা জায়কি নাও করতে পারে, কারণ ও তো আমাদের এই কোম্পানির ব্যাপারে বা এই কোম্পানির ইনফরমেশনের ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু ফাং বলে যে তবুও আমার সবথেকে বেশি ডাউট জায়কির ওপরেই হচ্ছে, যার জন্যে আমি ওকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারছি না। মিস্টার হান জিজ্ঞাসা করে যে যদি কোনো পার্সন অজান্তে ইনফরমেশন লিক করে দেয় তাহলে? ফাং বলে সে যদি অজান্তেও এই ইনফরমেশনটা লিক করে তবুও আমি ওকে ক্ষমা করব না। যেখানে মিস্টার হান এটা বুঝতে পারে যে যদিও এটা জানতে পারে তাহলে ওকে জব থেকে বের করে দেওয়া যাবে, যার ফলে ও সত্যিটা বলার সাহস পায় না আর ওখান থেকে চলে যায়। এদিকে জায়কি ডেলিভারি করার জন্য অফিসে আসে, কিন্তু অফিস গেটেই ওকে আটকে দেওয়া হয়। এটা বলে যে ওকে অফিস থেকে ব্লকলিস্ট করে দেওয়া হয়েছে। তারপর জায়কি ক্যাফেতে ফিরে যায়, কিভাবে ফ্যাংকে মানাবে ভাবতে থাকে। তখন মিস চাই ওকে একটি বই দেয় আর বলে যে আমি এটা অনেক রিসার্চ করে কালেক্ট করেছি, আর যদি তুমি ফ্যাংকে মানাতে চাও তাহলে তোমাকে ভালো ভালো খাবার বানিয়ে ওকে খাওয়াতে হবে। যেই আইডিয়াটা জায়কিরও ভালো লাগে। পরের সিনে আমরা দেখি যে জায়কি ওর বাড়ি যায় আর মিস চায়ের দেওয়া সেই বইটি দেখে খাবার বানাচ্ছে আর ইমাজিন করছে যে যখন ফাং খাবারটি খাবে তখন ও ওর খুব প্রশংসা করবে আর ওর ওপর ইমপ্রেস হয়ে ওকে কিস করবে। আর ওই সময়ই এসব কিছু ভাবতে ভাবতে ও খুশি হয়ে যাচ্ছিল। তখনই ওর বাড়িতে আগুন লেগে যায় আর আমরা দেখি যে তখন ফ্যাং বাড়ি ফিরে আসে। ফাং দেখে যে জায়কির অ্যাপার্টমেন্টের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। ও তাড়াতাড়ি করে জায়কির অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে দেখে যে পুরো রুমটা ধোঁয়ার মধ্যে ভর্তি ছিল। স্টোভের মধ্যে আগুনও লেগে গেছে আর ওটাকে বোঝাতে থাকে ফ্যাং। তারপরেই জায়কিকে ও জিজ্ঞাসা করে যে তুমি এটা কি করছো? জায়কি ওকে বলে যে আমি খাবার বানাচ্ছিলাম যাতে তুমি ইমপ্রেস হয়ে যাও। তখনই ওখানে ফায়ার স্প্রিং চালু হয়ে যায় আর ওপর থেকে জল পড়তে থাকে, যার ফলে ওরা দুজনেই ভিজে যায়। তারপরে দুজনে ফাংয়ের অ্যাপার্টমেন্টে আসে। ফাং ওকে গা হাত মোছার জন্য একটি টাওয়াল দেয় আর তারপরে ওকে জিজ্ঞেস করে যে এসব করার জন্য তোমাকে কত টাকা দেওয়া হয়েছে। জায়কি রেগে গিয়ে ওকে বলে যে এই সমস্ত কিছু স্টার্টিং তুমিই করেছিলে, যখন তুমি আমাকে বুলি করা স্টার্ট করেছিলে। আমি তোমার উপর রেগে নেই, তার মানে এটা নয় যে তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো। এটা বলে ওখান থেকে জায়কি চলেই যাচ্ছিল। তখন ফাং দেখে যে জায়কির আংটিটা ওখানে রয়ে গেছে, যেটা নিয়ে ও জায়কিকে ডাকলে ও ওখানেই বসে পড়ে। আর তখনই ও জায়কির আর ওর ফ্ল্যাশব্যাক দেখতে পায়। ফাং নিচে পড়ে থাকে দেখে জায়কি ওখানে আসে আর এসে ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আর তখনই ওখানে জিউবু চলে আসে। জিউবু ওদেরকে দেখে ভাবছিল যে হয়তো জায়কি হরমোন কালেক্ট করছে, তাই ও খুশি হয়ে ওখান থেকে চলে যায়। জিউবু চলে যাওয়ার পর জায়কি ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা মিস্টার হানকে দেখি, যে কিনা ফাংকে গাড়িতে করে অন্য শহরে নিয়ে যাচ্ছিল, কারণ ফাং বৃষ্টি হলে সমস্ত কিছু ভুলে যেত। আর তখনই আমরা দেখি যে ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু তখন ওরা একটা কথা বারবার মনে আসছিল যে ও জায়কিকে বলেছিল যে ওর গার্লফ্রেন্ড হতে, যেটা শুনে জায়কি নিজেও খুব শক ছিল। এই সব কিছু ভেবে ফাং খুব কনফিউজ হয়ে যাচ্ছিল আর ও এটা ভাবছিল যে রিয়েলি ওদের রিলেশনটা ঠিক কি ছিল। আর